যদি এদের মধ্য থেকে একজনও কোনো নিয়োগ প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর বলা অনুযায়ী কোনো বিশেষ সুবিধা পান, তাহলে জেনে রাখুন মুখ্যমন্ত্রীর স্থান হবে জেলে। যারা বলছেন ৬,০০০, তারা আবার এটাও বলছেন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ৬,০০০। এটা খুব ভুল বার্তা দিচ্ছেন। নন টিচিং এবং টিচিং মিলিয়ে ৫,৪০৩ জন। কার হয়ে মামলা করেছে যার নাম টেন্টেড লিস্টে আছে? আর আমি যদি কারোর হয়ে মামলা করে যদি এবং সে তার নাম যদি টেন্টেড লিস্টে থাকে, তাতে অসুবিধাটা কী? ওর পথে আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর বন্দোবস্ত করেছিলেন, যাতে সেকেন্ড SLST 2025-এ দাগিরা বসতে পারে, বসে তারা যাতে আবার নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করতে পারে। বিরোধী লয়ার যারা রয়েছেন, বিকাশ রঞ্জন বাবু বা শামীম বাবু, তারা নিজেরাই হাইকোর্টে যখন শুনানি করেছিলেন, তারা নিজেরাই দিয়েছিলেন যে এক্সপায়ারি প্যানেল 17/12/2019, 19/12/2019, তারা এটা মেনে নিয়েছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে, SSCর তরফ থেকে মেমোরেন্ডাম এভিডেভিট সহকারে জমা দেওয়া আছে, এবং হাইকোর্ট এটাকে বেস করে যে তালিকা কারা কিসের মধ্যে অযোগ্যদের মধ্যে পড়ছে সেটাও দিয়ে দিয়েছিল। আর আজকেও ববিতা অঙ্কিতার থেকে বেশি নাম্বার পেয়েই চাকরি, মানে সেই সময়ে চাকরি পেয়েছিল, পরবর্তীতে আরেকজন এসে ববিতার এগেনস্টে ক্লেম করে, কিন্তু তার মানে এই নয় যে অঙ্কিতা ববিতার থেকে বেশি পেয়েছি। একেবারে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর ABCD প্ল্যানিং যে বিষয়টি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এখন যারা চিহ্নিত টেন্টেড তাদের জন্য একেবারে বিকল্প পদ্ধতি গ্রুপ সিতে তাদের চাকরি করিয়ে দেবেন তিনি। আজকের এই যে ভিডিও সেটা রেকর্ডে থাকলো, যদি এদের মধ্য থেকে একজনও কোনো নিয়োগ প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর বলা অনুযায়ী কোনো বিশেষ সুবিধা পান, তাহলে জেনে রাখুন মুখ্যমন্ত্রীর স্থান হবে জেলে। কিন্তু যেখানে বেতন ফেরত দেওয়ার প্রসঙ্গ বলা উচিত, সেখানে তিনি বলছেন চাকরি পাইয়ে দেবে। আজকে ভাবুন যে মুখ্যমন্ত্রী কোন জায়গায় পৌঁছেছেন, যাদের কাছ থেকে বেতন ফেরত নিতে হতো উল্টে তাদেরকেই বলছেন আবার চাকরি দেবেন, মানে আবার একটা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করবেন। পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে প্রতিটি নাগরিকের ইকুয়াল অপরচুনিটি পাওয়া হচ্ছে তাদের মৌলিক অধিকার। এই ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার বদলে উনি বলছেন কাউকে বিশেষ সুবিধা দেব। উনি সাংবিধানিক পদে বসে এই কথা বলতে পারেন না। এই কথা বলার অর্থ হলো সাংবিধানিক প্রভিশনকে আপনি সরাসরি ভায়োলেশনের কথা বলছেন, ভায়োলেট করছেন, আপনি করতে পারেন না। এই যে উনি আজকে শুধুমাত্র বলছেন তা নয়, এর আগে উনি আদালত বলার পরেও উনি ঘুর পথে কাউকে ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছেন, ঘুর পথে আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর বন্দোবস্ত করেছিলেন, যাতে সেকেন্ড SLST 2025-এ দাগিরা বসতে পারে, বসে তারা যাতে আবার নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করতে পারে। আদালতের নির্দেশে যখন সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিল যে না এরা বসতে পারবে না, অ্যাপিলে চলে গেল রাজ্য সরকার, অ্যাপিলে চলে গেল SSC। কি মানে কি আদালত কি নির্দেশ দিয়েছেন আর নির্দেশনামায় কি বলেছেন যদি শোনায় আপনাদের কান গরম হয়ে যাবে। মানে ভদ্র ভাষায় আদালতের এর থেকে বেশি গালাগালি আর কিছু হতে পারে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই ধরনের কথা আদালতকে বলতে হচ্ছে, তার কারণ তারা সেই ধরনের পদক্ষেপ করছেন। SSC সরকার তারা চাইছেন দাগিরা পরীক্ষায় বসুক। ডিভিশন বেঞ্চের নির্দেশনামাটা শুধু পড়ে নেবেন, যে সেই সময় মহামান্য বিচারপতি সৌমেন সেনের যে নির্দেশনামা, এই নির্দেশনামার প্যারা 30 অনওয়ার্ডস পড়ে নেবেন কি বলেছে এই এদের সম্পর্কে। আজকেও তো একেবারে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে দাগিদের। আরে এদের দোকান কাটার লজ্জা আছে? দাগিদের পরীক্ষায় বসানোর জন্য বলেছিল, ডাবল জিওপার্ডি হয়ে যাচ্ছে। ওরে বাবা কি কথাবার্তা! ও বাবা, চোরেদের নিয়ে কত মন কাঁদে। আসলে চুরি তো করিয়েছেন উনি, চুরির বেনিফিটটা নিয়েছেন উনি, চুরির মালের ভাগ পেয়েছেন তো উনি। ওই 14 তলা, আপনি ঠিকই ভাবছেন যে 14 তলার কথা বলছি। উনি চুরের মালের ভাগ পেয়েছেন, উনি চুরি করিয়েছেন, এখন চোরেদের সঙ্গ দিচ্ছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য। যদি রাজ্যের মানুষ আসল দাগিকে চিহ্নিত করতে পারত আজ থেকে কয়েক বছর আগে, তাহলে যদিও নন্দীগ্রামের মানুষ বোধহয় দাগিকে চিহ্নিত করতে পেরেছিল, সেই জন্য হারিয়েছিল, তো আসল দাগিকে যদি চিহ্নিত রাজ্যের মানুষ করতে পারত, তাহলে আজকে একজনেরও চাকরি যেত না। যদি 2011 সালে এই দাগিকে যদি ক্ষমতায় না বসাতো, তাহলে রাজ্যের কোনো ছেলে মেয়েকে দাগি হিসেবে চিহ্নিত হতে হতো না। তার কারণ এরা ওই বাজারে দালাল ছেড়ে টাকা তুলেছে, তাই ছেলে মেয়েরা তারা বাধ্য হয়েছেন টাকা দিতে। আমি তো মনে করি যে যারা টাকা দিয়েছেন তারা কি সব আদানি আম্বানি নাকি?
জমি বিক্রি করা টাকা আপনারা দিয়েছেন সব আদায় করে নেবেন। দাদা এই যে দাগিদের কথা আপনি বলছেন, আমি ইতিমধ্যে একজন টেন্টেড যার সেই নাম লিস্টে রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে ফিরদৌস সামিন যার হয়ে মামলা করেছেন ববিতা সরকার, সে অঙ্কিতা অধিকারীর এগেনস্টে ছিল মামলাটা, এবং পরে জানা যাচ্ছে যে তিনিও নাকি 2 নম্বর র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। তাও কেন ফিরদৌস সামিন মামলা করেছিলেন? দেখুন 2 নম্বর র্যাঙ্ক জাম্প করে পাননি, তিনি হয়তো ফ্যাক্টই জানেন না। যাই হোক, আমি একজনের হয়ে মামলা করিনি, আমার কয়েকশো মামলাকারী ছিল। ববিতা ওয়ান অফ দ্য মামলাকারী। তার এই যে মামলার বিষয় ছিল যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেনি, আর এই নাম্বারটা ফিরদৌস শামীম বলেন, এই নাম্বারটা এসএসসি চেয়ারম্যান নিজে আদালতকে বলেছিল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। প্রথম যখন লিস্ট বেরিয়েছিল ওই লিস্টে নাম্বারই ছিল না। ববিতার মামলা ছিল যে লিস্টে নাম্বার প্রকাশ করতে হবে, আর কি করে অল অফ দ্য সাডেন অঙ্কিতা অধিকারী চলে এলো। আদালতকে এই তথ্য চেয়ারম্যান দিয়েছিল যে ওই অঙ্কিতা ইন্টারভিউয়ে না বসে সিলেক্টেড হয়েছে, আর ববিতা অঙ্কিতার থেকে বেশি নাম্বার পেয়েছে। আর আজকেও ববিতা অঙ্কিতার থেকে বেশি নাম্বার পেয়েই চাকরি, মানে সেই সময়ে চাকরি পেয়েছিল, পরবর্তীতে আরেকজন এসে ববিতার এগেনস্টে ক্লেম করে। কিন্তু তার মানে এই নয় যে অঙ্কিতা ববিতার থেকে বেশি পেয়েছিল। অঙ্কিতা নিয়োগ প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ইন্টারভিউ পার্টিসিপেটই করেনি, পার্টিসিপেট না করে চাকরি পেয়েছিল। ফলে এক্ষেত্রে ববিতা নাম্বার বাড়ায়নি, চেয়ারম্যান নিজে তথ্য দিয়েছিল। ফলে উনি যদি জেনে থাকেন উনি ভুল জানেন। বলছেন 6000, তারা আবার এটাও বলছেন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 6000। এটা খুব ভুল বার্তা দিচ্ছেন। নন টিচিং এবং টিচিং মিলিয়ে 5403 জন রয়েছে। তাহলে তারা কোথা থেকে আজগুবি গল্প করছেন জানি না। আর বিরোধী লয়ার যারা রয়েছেন বিকাশ রঞ্জন বাবু বা শামীম বাবু, তারা নিজেরাই হাইকোর্টে যখন শুনানি করেছিলেন তারা নিজেরাই দিয়েছিলেন যে এক্সপায়ারি প্যানেল 17/12/2019, 19/12/2019 তারা এটা মেনে নিয়েছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে, এসএসসির তরফ থেকে মেমোরেন্ডাম এভিডেভিট সহকারে জমা দেওয়া আছে, এবং হাইকোর্ট এটাকে বেস করে যে তালিকা কারা কিসের মধ্যে অযোগ্যদের মধ্যে পড়ছে সেটাও দিয়ে দিয়েছিল। তারপরে গিয়েও কেন প্রশ্ন তুলছে এটা আমাদের বোধগম্য নয়। আর এটাও দেখতে হবে যাদেরকে এখন ওনারা বলছেন যে এক্সপায়ারি প্যানেল বা 1 বছরের পরে নিয়োগ পেয়েছে, তাদের অনেকের হয়ে কিন্তু তারাই লড়াই করে তাদের চাকরিটা পাইয়ে দিয়েছিলেন। কার হয়ে মামলা করেছে যার টেন্টেড লিস্টে নাম আছে বলুন? কার হয়ে মামলা করেছে যার নাম টেন্টেড লিস্টে আছে? আর আমি যদি কারোর হয়ে মামলা করে যদি এবং সে তার নাম যদি টেন্টেড লিস্টে থাকে তাতে অসুবিধাটা কি? মানে আমি যদি আপনি বলুন যে কার হয়ে মামলা করেছি সে টেন্টেড লিস্টে, উনি জানেনই না। আমরা যাদের হয়ে মামলা করেছি তারা ছিল বঞ্চিত চাকরি প্রার্থী, কেউ চাকরি প্রাপক ছিল না, ফলে টেন্টেড লিস্টে নাম ওঠার সুযোগও নেই। আচ্ছা, আপনারা যাদের হয়ে মামলা করেছেন তাদের একজনও চাকরি পেয়েছে? কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তুলছেন। কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে উনি কাদের হয়ে মামলা করেছিলেন। কল্যাণবাবুকে জিজ্ঞাসা করবেন উনি কাদের হয়ে মামলা করেছিলেন। এখন তো যাদের হয়ে মামলা করেছিলেন তাদেরকেই দাগি বলছেন বলে তারাই নিজেরাই বলছে। দেখো, দাগি আলটিমেট দাগিই হবে, সে কল্যাণবাবু স্বীকার করুন বা না করুন, আলটিমেট তো কল্যাণবাবুকেই বলতে হচ্ছে এরা দাগি। কল্যাণবাবু একসময় যাদের হয়ে মামলা করেছিলেন তাদেরকে আজকে কল্যাণবাবু দাগি বলছেন কেন? তো এটা সত্য। দেখুন, কল্যাণবাবু কার হয়ে দাঁড়িয়েছেন, কখনো টেন্টেড হয়ে দাঁড়িয়েছেন, এখন এসএসসির হয়ে দাঁড়াচ্ছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তিনি দাঁড়াতে পারেন, সেটা তার চয়েস, আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু তারা বলছে যে আমাদেরকে একসময় বলেছিলেন যে তারা খুব ভালো, আর এখন তাদেরকে দাগি বলছেন। তারাই দেখুন আপনাদের বিভিন্ন ইয়েতেই তারা ইন্টারভিউ দিচ্ছে। দেখুন, সত্য সততই সত্য, সাদা খাতা সবসময় সাদা খাতাই থাকবে। দেখুন, এই যে নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করে না তাদেরকে একটা সামাজিকরণ করা হয়েছিল, এটা অনুচিত। এইটা করলে না ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ থেকে অনেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবেন। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ বিচারপতি হবে। দেখুন, আইনজীবীরা তারা তাদের মক্কেলের হয়ে এই সামাজিক যে বিভিন্ন ব্যাধি আছে সেটা হয়ে তারা লড়তে পারেন, সে লড়ার ক্ষমতা রয়েছে। এবং যে আইনজীবী, আমি নিজেকে মানে নাম্বার দেওয়ার জন্য বা কোনো উন্নাসিকতা থেকে বলছি না,
শুধু আমার বলে না, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন রকম ব্যাধি রয়েছে, সেই ব্যাধি নিয়ে আইনজীবীরা লড়াই করেন, এটা সত্য। ফলে এই সত্যটার থেকে অনেকেই মুখ ঘুরিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন, অনেক রাজনৈতিক নেতা নেত্রী বিভিন্ন সময় আক্রমণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বেশি করেন, কারণ উনি বেশি চুরি করেছেন। ফলে আইনজীবীদের আক্রমণ করা এটা নতুন কথা নয়, অনেক সময় করার চেষ্টা করেন, কিন্তু সফল হন না, কারণ আইনজীবীরা তারা জানে আসলে আইনটি কি, আসলে নাগরিকদের অধিকার কি। দাদা একেবারে শেষ প্রশ্ন, আজকে এসএসসির একটি অর্ডার অমৃতা সিনহার বেঞ্চে একেবারে বেরিয়েছে যে জেলে বসেই পরীক্ষা দিতে পারবেন, আপনি সেই মামলাটি করেছিলেন, কি হয়েছে যদি? দেখুন, আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন যে একজন ব্যক্তি যিনি নট স্পেসিফিক্যালি টেন্টেড টিচার, তিনি জেলে রয়েছেন বর্তমানে, তিনি কিন্তু যেহেতু জেলে রয়েছেন তাহলে 7 তারিখ আর 14 তারিখ তিনি পরীক্ষা দিতে পারবেন না, তার সেন্টার পড়েছে বিধাননগরে, তিনি বোলপুর জেলে আছেন। আজকে মহামান্য বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন, মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, যে এসএসসিকে এবং সুপারিনটেন্ডেন্ট অফ জেল বোলপুর জেলকে নির্দেশ দিয়েছেন তারা যেন ওই জেলের অভ্যন্তরেই এসএসসি পরীক্ষা কন্ডাক্ট করানোর ব্যবস্থা করেন এবং এসএসসি সেই পরীক্ষাটি নেবে। আশা করি 7 তারিখ এবং 14 তারিখ সে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেবে।